হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের বাংলাদেশ জাতীয় জাদুঘর ঘুরে দেখাবো। আমাদের সঙ্গেই থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। জাতীয় জাদুঘরটি ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগে অবস্থিত। আপনারা শাহবাগের মোড়ে আসলেই বিভিন্ন পরিবহনের মাধ্যম দিয়ে চলে আসতে পারবেন। মোড়ে আসলেই বাংলাদেশ জাতীয় জাদুঘরটি দেখতে পাবেন। বাংলাদেশ জাতীয় জাদুঘরের সময়সূচি সম্পর্কে আমরা জেনে নেই। বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতি শনিবার হতে বুধবার সকাল 10:30 হতে বিকাল 5:30 পর্যন্ত খোলা থাকে এবং শুক্রবার 3টা হতে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ থাকে। এবার টিকিট বিষয়ে জেনে নেওয়া যাক। বাংলাদেশ নাগরিক হলে 40 টাকা এন্ট্রি ফি হিসাবে প্রবেশ করতে হবে, অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য 40 টাকা প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে 2 থেকে 12 বছর বয়সের বাচ্চাদের জন্য 20 টাকা প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে। বিদেশি নাগরিকদের জন্য সার্কভুক্ত দেশ হলে 300 টাকা এবং অন্যান্য দেশের জন্য 500 টাকা প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রাচীন ঐতিহ্যকে সংরক্ষণ করে রাখে। জাদুঘর সমাজের দর্পণ। জাদুঘর জাতির শেকড় সন্ধান করে। তাই পরিবার পরিজন সহ অবশ্যই বন্ধুরা সময় পেলে জাতীয় জাদুঘর ঘুরে দেখতে ভুলবেন না। বাংলাদেশ জাতীয় জাদুঘর বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের বিশাল সংগ্রহ ভাণ্ডার। এই সমৃদ্ধ সংগ্রহের মাধ্যমে জাদুঘর জনগণের সঙ্গে সেতুবন্ধন তৈরি করে। তাই জাদুঘর বর্তমান জনগণের বিশ্ববিদ্যালয়। প্রতিদিন দেশি বিদেশি হাজার দর্শক জাদুঘর প্রদর্শন করে দেশের গৌরব ও ইতিহাস ও ঐতিহ্য সাংস্কৃতিক বিষয়ে জ্ঞান অর্জন করে চলেছে। জাদুঘরের সঙ্গে জনগণের এই সম্পৃক্ততা গভীরভাবে উপলব্ধি করেছিল প্রাচীন ঐতিহাসিক জনগণ। বাংলাদেশ জাতীয় জাদুঘরে বিভিন্ন গ্যালারিতে বিভিন্ন সংগ্রহশালা আপনি উপভোগ করতে পারবেন। প্রাচীন বাংলার ঐতিহ্য তথা হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সহ বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল সংগ্রহশালা জাদুঘরের মূল আকর্ষণ। ঐতিহাসিক নির্দেশনা যেমন প্রস্তর ও ধাতব ভাস্কর্য, পোড়ামাটির ফলক, প্রাচীন ও মধ্যযুগীয় মুদ্রা, শিলালিপি, কাগজ ও তালপাতার লেখা সংস্কৃতি, বাংলা, আরবি, ফার্সি পাণ্ডুলিপি, মধ্যযুগীয় বিভিন্ন ধাতব মুদ্রা,
বাংলাদেশ জাতীয় জাদুঘরে প্রদর্শনী হয়ে থাকে। তাছাড়া বিভিন্ন চিত্রা শিল্পের মাধ্যমে বিভিন্ন পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে। এখানে 64 জেলার মানচিত্রের মাধ্যমে দেশের কোথায় কোন খনিজ সম্পদ বিদ্যমান তা ফুটিয়ে তোলা হয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে খনিজ সম্পদ বিশেষ ভূমিকা পালন করে থাকে। খনিজ সম্পদ ভূতাত্ত্বিক দিক থেকে বাংলাদেশের ভূভাগের বেশিরভাগই বঙ্গীয় অববাহিকার অন্তর্গত। বাংলাদেশের উত্তর, উত্তর পূর্ব ও পূর্ব অংশে এ অববাহিকা টারশিয়ারি যুগের ভাঁজযুক্ত পাললিক শিলাস্তর দ্বারা গঠিত। তাই ভূপৃষ্ঠের অথবা ভূগর্ভের কোনো স্থানের সঞ্চিত খনিজ সম্পদের অবস্থান মূলত সংশ্লিষ্ট স্থানের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য ও সময়কাল দ্বারা নির্ণীত হয়ে থাকে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ সমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর, কঠিন শিলা, নুড়ি পাথর, কাঁচবালি, নির্মাণ কার্যে ব্যবহৃত বালু, চীনামাটি, ইটের মাটি, পিট, সৈকত বালি ইত্যাদি। এই গ্যালারিতে আমরা বিভিন্ন খনিজ সম্পদের বিবরণ, কোন জেলায় কি পরিমাণ আছে তা বিস্তারিতভাবে মানচিত্রের মাধ্যমে দেখতে পেলাম। খনিজ সম্পদ বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশের গ্যালারিতে আমরা লক্ষ্য করলাম খাদ্যশস্য সহ বিভিন্ন উৎপাদনমুখী দ্রব্যাদি উপস্থাপন করা হয়েছে। খাদ্যশস্যগুলোর মধ্যে রয়েছে ধান, গম, বিভিন্ন প্রজাতির ভুট্টা, উৎপাদন, বিপণন সহ বিভিন্ন পর্যালোচনা। পাশে রয়েছে কপি চাষ পদ্ধতি এবং চা চাষের বিভিন্ন উপস্থাপনা। চা পাতা কিভাবে বাগান থেকে সংগ্রহ করা হয় এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে চায়ে রূপান্তরিত করা হয় তা এই গ্যালারিতে বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তুলা শিল্প হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে। এখানে আমরা তুলার গাছ এবং গাছ থেকে কিভাবে তুলা সংরক্ষণ করা হয়ে থাকে তা আমরা বিস্তারিত জানতে পারলাম। পাট হচ্ছে সোনালী আঁশ বলা হয়ে থাকে। সেই পাট কিভাবে সংরক্ষণ এবং বাজারজাত করা হয়ে থাকে তা বিস্তারিতভাবে এই গ্যালারিতে ফুটিয়ে তোলা হয়েছে। বাংলাদেশ জাতীয় জাদুঘর বাংলাদেশের অতীত বর্তমান বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করে থাকে। তাই বন্ধুরা, সময় সুযোগ পেলে অবশ্যই বাংলাদেশ জাতীয় জাদুঘরে ঘুরতে ভুলবেন না। আমরা লক্ষ্য করলাম এখানে রাবার বাগান থেকে কিভাবে রাবার সংগ্রহ করা হয়ে থাকে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে তা বিভিন্ন কাজে ব্যবহারযোগ্য করা হয়ে থাকে তা বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে।
বাংলাদেশ কৃষি প্রধান দেশ হয় কৃষিকার্যের থেকে বিভিন্ন ফসল মানুষ উৎপাদন, বাজারজাত এবং রপ্তানি করে বিদেশি মুদ্রা অর্জন করে থাকে। বিশেষ করে পাট শিল্প আমাদের দেশের বিশেষ অর্থনীতির বিশেষ ভূমিকা পালন করে থাকে। আমরা পাশের গ্যালারিতে চলে আসলাম। এখানে জেলেদের জীবন জীবিকা চিত্রশিল্পের মাধ্যমে বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে। জেলেরা কিভাবে মাছ শিকার করে থাকে, সেই মাছ কিভাবে সংরক্ষণ করে এবং কিভাবে বাজারজাত করে তা বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বাংলাদেশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বসবাস করে থাকে। বিভিন্ন মানুষের পেশা বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই গ্যালারিতে আমরা কামার এবং কুমারের অবস্থান লক্ষ্য করলাম। এখানে কামার কিভাবে তাদের লোহা মাধ্যম দিয়ে বিভিন্ন কৃষিকাজের যন্ত্রপাতি তৈরি করে থাকে তা আমরা বিস্তারিত চিত্রকলার মাধ্যমে দেখতে পেলাম। পাশেই রয়েছিল কুমার বিভিন্নভাবে তাদের হাতের নিপুণতার মাধ্যমে বিভিন্ন মাটির জিনিসপাতি তৈরি করছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ হয়। এদেশের নদীর অববাহিকায় বিভিন্ন হাট বাজার গ্রামগঞ্জে বসত। গ্রাম অঞ্চলে বিভিন্ন হাট বাজার আমরা লক্ষ্য করে থাকি। এই গ্যালারিতে আমরা প্রাচীনকালে বিভিন্ন হাট বাজারের উপস্থাপনা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্য হিসেবে হাট বাজার এখনো বিদ্যমান। বিভিন্ন বাণিজ্যিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ড হাট বাজার থেকেই উপস্থাপন হয়ে থাকে। আধুনিক সভ্যতায় বিভিন্ন শহর বন্দরে বিভিন্ন বাজার বসলেও গ্রামের হাট বাজারের গুরুত্ব বর্তমানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কৃষি নির্ভরশীল দেশ হওয়ায় বাংলাদেশে বিভিন্ন ফসল উৎপাদন হয়ে থাকে। এখানে আমরা মশলা জাতীয় বিভিন্ন ফসলের উপস্থাপনা লক্ষ্য করলাম। বিভিন্ন শস্য থেকে তেল উৎপাদন হয়ে থাকে। এখানে আমরা সরিষা, তিল, কাঁচা বাদাম সহ বিভিন্ন ফসলের উপস্থাপনা দেখলাম। এখানে রয়েছিল মশলা জাতীয় ফসল, যেমন দেখলাম আদা, রসুন, পেঁয়াজ উৎপাদন পদ্ধতি, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাত। তাছাড়া রয়েছিল দারচিনি, এলাচ। যদিও বাংলাদেশে এগুলো উৎপাদন হয় না, এগুলো আমরা বাংলাদেশের মানুষ বিভিন্ন দেশ থেকে আমদানি করে আমরা ব্যবহার করে থাকি। পাশের গ্যালারিতে রয়েছে বিভিন্ন ফলমূল, যেমন দেখলাম আমরা কলা, তরমুজ, নারিকেল, বেল সহ বিভিন্ন ফলমূল। এখানে সুপারি দেখতে পেলাম। আরও রয়েছে পেয়ারা,
ডালিম, কোল জাতীয় বিভিন্ন বড়ই যেগুলো বলা হয়ে থাকে। এখানে চালটার ফল আমরা লক্ষ্য করলাম। চালটার থেকে বিভিন্ন আচার উৎপাদন করা হয়ে থাকে, যেগুলো বিভিন্ন বাজারে আমরা লক্ষ্য করি। এখানে আনারস সহ বিভিন্ন ফলমূল আমরা এই গ্যালারিতে লক্ষ্য করলাম। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ হওয়ায় বাংলাদেশের সকল ফসল উৎপাদন হয়ে থাকে। জাতীয় ফল কাঁঠাল গাছে কিভাবে ধরে থাকে সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে। তার পাশের গ্যালারিতে আমরা দেখতে পেলাম আমাদের জাতীয় ফুল শাপলা সহ বিভিন্ন ফুল। বিভিন্ন ফুলের মধ্যে রয়েছে পদ্ম ফুল, যেগুলো আসলে গ্রাম বাংলায় এখন আর বেশি লক্ষ্য করা যায় না। বন্ধুরা বলে রাখি, পদ্ম ফুলের পাতা দিয়ে গ্রাম বাংলায় আগে বিভিন্ন অনুষ্ঠানে প্লেট হিসেবে ব্যবহার করা হয়ে থাকতো। বর্তমান আধুনিক সভ্যতায় এটা আসলে কল্পনা অতীত। এখানে ফুলগুলোর মধ্যে উল্লেখযোগ্য ফুলগুলো আমরা দেখতে পেলাম, যেমন রজনীগন্ধা, বেলি, গন্ধরাজ, সূর্যমুখী ফুল। জাতীয় জাদুঘর আসলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বিভিন্ন বিষয়ে বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা পর্যালোচনা সংরক্ষণ করে থাকে। তাই দুর্লভ জিনিসগুলোই আমরা জাতীয় জাদুঘরে দেখতে পেলাম। বিশেষ করে এই ফুলগুলা অনেক ভালো লাগছিল, কারণ এগুলো আসলে সচরাচর আমরা আর দেখতে পাই না। কারণ ফুল চাষে সমৃদ্ধ নয় বাংলাদেশ, হয়তো এজন্যই হতে পারে। এই গ্যালারিতে আমরা বিভিন্ন প্রজাতির হাতি দেখতে পেলাম। তার মধ্যে উল্লেখযোগ্য সুন্দর এশিয়ান হাতি, যেগুলো তাদের জীবন পদাচরণ, জঙ্গলে কিভাবে তারা জীবন এবং পদাচরণ করে থাকে তা বিস্তারিত বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অতীতকালে মানুষ হাতির শিং, হাতির চল এবং হাতির হাড়গোড় দিয়ে বিভিন্ন অস্ত্র তৈরি করে থাকত। এখানে তা বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বাংলাদেশের বৃহত্তম বন ম্যানগ্রোভ সুন্দরবনে আমরা এখন কিছু হাতি দেখতে পাই, তবে হাতির বিভিন্ন জাত মধ্যে এশিয়ান প্রজাতির হাতিগুলো আমরা এখনো লক্ষ্য করতে পারি। পাশের গ্যালারিতে আমরা বেতের তৈরি বিভিন্ন কৃষিকাজ ব্যবহৃত বিভিন্ন জিনিসপাতি আমরা লক্ষ্য করলাম। অতীতের মানুষ
বেতের বিভিন্ন জিনিস দিয়ে তারা কৃষিকাজের বিভিন্ন কাজে ব্যবহার করে থাকতো। পাশের গ্যালারিতে আমরা জেলেদের মাছ শিকার করার বিভিন্ন ফাঁদ এবং মাছ রাখার বিভিন্ন পাত্র আমরা লক্ষ্য করলাম। এই ফাঁদগুলো তারা নদীতে এবং বিলের মাঝখানে রেখে আসলে সেগুলোর মাঝখানে মাছগুলো আটকা পড়তো এবং তারা সেগুলো পরবর্তীতে যে সংরক্ষণ করে নিয়ে আসতো। হ্যাঁ বন্ধুরা, আমরা আরেকটা গ্যালারিতে চলে আসলাম। এটা মাটির তৈরি বিভিন্ন প্রয়োজনপত্র, যেগুলো আসলে বর্তমানে বিলীনের পথে। হাঁড়ি, মাটির তৈরি হাঁড়ি, পাতিল, বিভিন্ন প্রকার পাত্র, যেগুলো আসলে এখন গ্রাম বাংলাও আর লক্ষ্য করা যায় না। পানি রাখার জন্য বিভিন্ন কলস, এগুলো সবই মাটির তৈরি। আসলে বন্ধুরা, আপনারা যদি নিচে চোখে দেখতেন তাহলেই বুঝতে পারতেন এত সুন্দর মাটির পাত্র আসলে সেই কুমারেরা কিভাবে নিখুঁতভাবে তৈরি করেছে। তাদের হাতের যে জাদু আছে তা এগুলো দেখলেই সম্ভবত বোঝা যায়। পিঠা তৈরির সরঞ্জামও মাটিতে হয়ে থাকতো। আমরা আগে গ্রাম বাংলায় দেখতাম যে বিভিন্ন পিঠা তৈরির উপকরণগুলো মাটির তৈরি হয়েছে এবং খাবার প্লেট, পানির গ্লাস সহ আরো অনেক ব্যবহার্য জিনিস মাটির তৈরি আমরা দেখে লক্ষ্য করলাম। ছোট থেকে বড় বিভিন্ন পাত্র, ছোট কলস, বড় কলস, হাঁড়ি, পাতিল, যেগুলো আসলে এখন বর্তমানে কল্পনা অতীত। যদি আধুনিক সভ্যতার মানুষদের এগুলোকে ধারণা দেওয়া যায়, তারা বলবে এগুলো কি আসলেই বাস্তব সম্মত কথা বলছেন, আসলে তারা বিশ্বাসই করতে চাবে না। যেমন এখানে দেখেন বিভিন্ন মাটির তৈরি ব্যাংক। এটা যদি আপনি আধুনিক এই যুগে কোনো মানুষকে বলেন যে আগের মানুষ এই ব্যাংকের মাধ্যমে তাদের সঞ্চিত টাকা এবং পয়সাগুলো এখানে সংরক্ষণ করে রাখতো, তাহলে তারা বিশ্বাসই করতে চাবে না যে আসলে এটা বাস্তবসম্মত কথা। কিন্তু বাংলাদেশ জাতীয় জাদুঘরে যদি আসে তাহলে অতীত সম্পর্কে কিছুটা হলেও ধারণা মানুষগুলো লাভ করতে পারবে। তাই অবশ্যই মাঝে মধ্যে আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং বিভিন্ন জাদুঘর পরিদর্শন করা আমাদের জন্য অতীব জরুরি। এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন কৃষিকাজ দ্রব্যাদি আমরা লক্ষ্য করলাম, যেগুলো দিয়ে তারা বিভিন্ন কৃষিকাজ সম্পাদন করে থাকত। বাংলাদেশের বিভিন্ন প্রজাতির ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতির বসবাস রয়েছে। তাদের মধ্যে রাখাইন, গারো বিশেষভাবে উল্লেখযোগ্য। এরা
বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী তারা বিভিন্ন কৃষিকাজ সহ বিভিন্ন কাজ সম্পাদন করে তারা জীবন ধারণ করে থাকে। মাটির তৈরি বিভিন্ন ল্যাম্প দেখতে পেলাম, যেগুলো প্রদীপও বলা হয়ে থাকে। এটার মাধ্যমে সন্ধ্যাকালীন আলো অন্ধকার দূর করার জন্য এই ল্যাম্পগুলো ব্যবহার করা হয়ে থাকতো। বিভিন্ন মাটির তৈরি বিভিন্ন মূর্তি, বিভিন্ন বিভিন্ন বয়সী মানুষের মূর্তি সহ বিভিন্ন জীবজন্তুর মূর্তি আমরা এখানে মাটির তৈরি দেখে লক্ষ্য করলাম। এখানে আরেকটি উপজাতির কৃষিকাজ ব্যবহৃত বিভিন্ন নিড়ানি, নাঙ্গল সহ বিভিন্ন পাত্র লক্ষ্য করলাম। নদীমাতৃক দেশ হওয়ায় দেশের সভ্যতা সাংস্কৃতিক পরিলক্ষণ অনেক সুন্দর, তাই দেশের আধুনিকতায় ছোঁয়ায় এগুলা কল্পনা অতীত। বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ দেশ। এ দেশের অবস্থান এবং জনসংখ্যার কথা বিচার বিশ্লেষণ করলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির কথা চিন্তা ভাবনা করা যায়। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের ৮ম দেশ, কারণ বাংলাদেশে প্রায় ১৭ কোটিরও অধিক জনসংখ্যা বসবাস করে থাকে। আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি হওয়ার কারণেও বাংলাদেশে অনেক মানুষ জীবন ধারণ করে থাকে। বাংলাদেশ জাতীয় জাদুঘরে তা আমরা বিভিন্ন গ্যালারিতে ঘুরলে তা উপলব্ধি করতে পারলাম। বাংলাদেশে বিভিন্ন ধর্মাবলম্বী বসবাস করে থাকে। তাদের মধ্যে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বাংলাদেশ খুব ছোট একটি দেশ, যার ৮টি প্রশাসনিক বিভাগ রয়েছে। তার মধ্যে ঢাকা বিভাগে জনসংখ্যা সবচেয়ে বেশি। ৮টি বিভাগের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগ নিয়ে গঠিত। সিলেট বিভাগে বাংলাদেশের চা শিল্পের জন্য বিখ্যাত। সিলেটের মৌলভীবাজার, হবিগঞ্জ, চুনারুঘাট নিয়ে চা শিল্পের বিভিন্ন চা
উৎপাদন হয়ে থাকে। এখানে আমরা কৃষিকাজে আগে যে গরুর ব্যবহার হয়েছিল সেই এই গ্যালারিতে ফুটিয়ে তোলা হয়েছে, যে গরুর মাধ্যম দিয়ে কিভাবে জমি চাষ করে কৃষক তার ফসল উৎপাদন করত, সেগুলো এই গ্যালারিতে ফুটিয়ে তোলা হয়েছে। পাশে আরেকটি একত্রিত পরিবারের দৃশ্য আমরা দেখতে পেলাম, যেখানে গাদাগাদি করে কিভাবে একসাথে সবাই বসবাস করে। এখানে পিঠা তৈরি করার জন্য সম্ভবত তারা চাউল মাড়াই করছে। পাশে একজন মানুষ সুন্দরভাবে নীরবে বসে তামাক সেবন করছে, যদিও প্রাচীনকালে তামাক সেবন হুকার মাধ্যম দিয়ে করে থাকতো। একত্র পরিবারের যদিও অনেক জনগণ হয়ে থাকে, সেক্ষেত্রে সবাই মিলেমিশে একসাথে বসবাস করে থাকে। এই গ্যালারিতে বিভিন্ন পাখি উপস্থাপনা রয়েছে। এখানে আমাদের জাতীয় পাখি থেকে শুরু করে বিভিন্ন পাখি আমরা দেখতে পেলাম। পাখিগুলোর মধ্যে রয়েছে ময়না, টিয়া, শালিক, ধনেশ, বুলবুলি, শালিক, ঈগল, ময়ূর। ময়ূর পাখিটি বিশেষভাবে খুবই সুন্দর লাগছিল, কারণ সে ডালে সুন্দরভাবে বসেছিল। ময়ূর যখন পাখনা মেলে নৃত্য করে তখন অনেক সুন্দর দেখায়, তাই আমি ময়ূরটা একটু বেশি ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক ভালো লাগছিল। যদিও আমরা বাস্তবে ময়ূরগুলো চিড়িয়াখানায় দেখেছিলাম। এখানে বিভিন্ন পাখি কিভাবে বিভিন্ন বাসায় বিভিন্ন ডালে গাছের ডালে বাসা বাঁধে তা ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে বাবুই পাখির নিখুঁত নিপুণতা, যে কিভাবে তালের গাছে তারা ঠোঁট দিয়ে তালের পাতার মাধ্যম দিয়ে বাসা তৈরি করত, সেই বাসাটা আমরা এই জাদুঘরে এসে সেই লক্ষ্য করলাম। গ্রাম বাংলায় তালের গাছের সেই পাখির বাসাগুলো এখন আর দেখা যায় না, কারণ তাল গাছ বর্তমানে বাংলাদেশ থেকে প্রায় বিলীনের পথে। গ্রাম বাংলায় তাল গাছগুলো আর আমরা দেখতে পাই না। টিয়া পাখি দল বেঁধে ঘুরতে ভালোবাসে। পাশে ছিল একটি থুতুম পেঁচা, সুন্দরভাবে বসেছিল, দেখতে ভালোই লাগছিল। আসলে জাতীয় চিড়িয়াখানা ঘুরতে হলে আপনাকে সময় হাতে নিয়ে আসতে হবে। জাতীয় চিড়িয়াখানায় বিভিন্ন গ্যালারিতে ঘুরতে হলে আপনি একটু সময় হাতে নিয়ে না আসলে সবগুলো গ্যালারিতে ঘুরে দেখা আপনার সম্ভব হবে না, কারণ এখানে বিস্তারিত বিভিন্ন বিবরণ উল্লেখ করা আছে। আপনি যদি সময় সুযোগ নিয়ে না আসেন তাহলে ঘুরে মজা পাবেন না, তাই অবশ্যই সময় সুযোগ নিয়েই চলে আসবেন আশা করি।
আমরা এখানে তিমি মাছের একটি কঙ্কাল দেখতে পেলাম, তা খুবই সুন্দর লাগছিল। কঙ্কালটি অনেক বড় দেখাচ্ছিল। পাশেই ছিল আরেকটি গ্যালারি, যে গ্যালারিতে ছোট ছোট করাত মাছ সহ বিভিন্ন উপস্থাপনা লক্ষ্য করলাম। এখানে বিস্তারিত প্রতিটা গ্যালারিতে লেখা আছে যে কোনটা কি কাজে ব্যবহৃত হয়ে থাকে। এখানে সজারু গ্যালারি আমরা লক্ষ্য করলাম, যেখানে সজারি বনের মধ্যে ঢুকে যাচ্ছে, বিভিন্নভাবে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সজারুর পানিটি আর আমরা দেখতে পাই না। এটা আসলে যদিও বসবাস করে, নদী মাতৃক দেশ হওয়ার এগুলো বিলীনের পথে। বাংলাদেশে বিভিন্ন ভাষা চর্চা হয়েছিল সেই আদিকাল থেকে। মানুষ তাদের ভাব প্রকাশের মাধ্যম হিসেবে বিভিন্ন ভাষা চর্চা করে থাকতো, বিভিন্ন মাধ্যমে, লেখনের মাধ্যমে, তাম্য শিল্প, বিভিন্ন ইয়েতে তারা লিখে রাখতো। এখানে সেই বর্ণমালাগুলো আমরা দেখতে পেলাম। আধুনিক সেই শিলালিপি, যেখানে বিভিন্ন শিলার খণ্ডের উপরে বিভিন্ন ভাষায় এখানে লেখা ছিল। শিলার ফলক, এখানে আমরা একটি টাইপিং মেশিন দেখতে পেলাম। আধুনিক সভ্যতায় কম্পিউটারের জন্য এগুলো টাইপিং মেশিন এখন আর দরকার হয় না, তবুও জাতীয় জাদুঘরে এগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। আগে বিশেষ করে বিভিন্ন দৈনিক পত্রিকায় এগুলো টাইপিং কাজে ব্যবহার করা হয়ে থাকতো। বিভিন্ন তাম্রলিপি ক্ষেত্রে এই টাইপিং মেশিন ব্যবহার করা হয়ে থাকতো, যা বর্তমানে খুবই দুর্লভ। আধুনিক সভ্যতায় এগুলো আর প্রয়োজন হয় না, কিন্তু জাতীয় জাদুঘরে এটা সংরক্ষণ করে রাখা হয়েছে প্রদর্শনীর জন্য। এই গ্যালারিতে আমরা লক্ষ্য করলাম বিভিন্ন ধরনের মূর্তি, যেগুলো প্রাচীন যুগে রাজারা তাদের রাজ্যের উপঢৌকন হিসেবে ব্যবহার করত। মূর্তিগুলো সহ তাম্রলিপি, শিলালিপি, বিভিন্ন ধরনের পাথর, ইট, যেগুলো দেয়ালের ফলককে অঙ্কিত করে সুন্দর করে অঙ্কিত করা হতো, তা এই গ্যালারিতে আমরা লক্ষ্য করলাম। এখানে আমরা 7 গম্বুজ মসজিদটি দেখতে পেলাম। বাঘা মসজিদ, রাজশাহীর বাঘা মসজিদটি দেখতে পেলাম।
যেটা চিত্রশিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে বিভিন্নভাবে ফলকের মাধ্যমে লেখা রয়েছে। এখানে রয়েছে লালবাগ কেল্লার সেই পরিবিবির মাজার, লালবাগ কেল্লার মসজিদ, পরিবিবির সমাধিসৌধ এখানে চিত্রশিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। জাতীয় জাদুঘর, এখানে বাইতুল মোকাররমের যে চিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে। বন্ধুরা, জাতীয় জাদুঘর বিভিন্ন সাংস্কৃতিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করে থাকে, তাই অবশ্যই আপনারা জাতীয় জাদুঘর একদিন হলেও পরিদর্শন করে থাকবেন। আশা করি ভালো লাগবে। এখানে আমরা একটা দিন ঘুরলাম, মজাও পাবেন, সময়টা কেটে যাবে। জাতীয় জাদুঘর বিভিন্ন স্মৃতি সংরক্ষণ করে থাকে, তাই পরিবার পরিজন সহ সময় সুযোগ করে অবশ্যই ঘুরে আসবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে বিদায় নিতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি খুব ভালো। আল্লাহ হাফেজ।